এই দুদিন আগে ছিল ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। তো ইউনূস সরকারের মুক্তিযুদ্ধ ধ্বংস পরিকল্পনার অংশ হিসাবে তিনি বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাসকে যতভাবে রিসেট করা সম্ভব তিনি চেষ্টা করে গেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে যতভাবে বিতর্কিত করা সম্ভব তিনি ততটাই চেষ্টা করে গেছেন। তো নির্বাচনের পরে অনেক মানুষের আশা ছিল, অনেকের আকাঙ্ক্ষা ছিল, কেউ হয়তো সত্যি ভেবেছিলেন যে বিএনপি সরকার আসার পরে, যেহেতু বিএনপি সরকারের প্রতিষ্ঠাতা তারা দাবি করেন যে তিনি একজন মুক্তিযোদ্ধা, তারা আশা করেছিলেন যে বিএনপি সরকার আসার পরে তারা মুক্তিযুদ্ধকে আবার পূর্ণ সম্মান নিয়ে বাংলাদেশে প্রতিষ্ঠিত করবেন। তো নির্বাচনের পরেই একটা বড় জাতীয় দিবস স্বাধীনতা দিবস। সেই স্বাধীনতা দিবসে কি হলো সেটা ১ম এ আপনাদের সাথে একটু ভাগ করে নিতে চাই। ১ম এ বিএনপি সরকার তারা ঘোষণা দিল যে প্রতীকী ব্ল্যাকআউট যেটা করা হয় প্রতি বছর ২৫শে মার্চ রাতে সেটা করা হবে। তারপরে একটি ঘোষণা দিয়ে কোন রকমের ব্যাখ্যা বিশ্লেষণ না দিয়েই সে ২৫শে মার্চের ব্ল্যাকআউটটি বাতিল করে দেয়া হলো। তারপরে স্বাধীনতা দিবসে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন থেকে জাতীয় পতাকা মিছিল বের করেছিলেন একদল নাগরিক। মিছিলটি জাতীয় প্রেস ক্লাবের সামনে আসার পরে সেখানকার কজন সদস্য জয় বাংলা স্লোগান দিতে থাকে। পুলিশ তাদেরকে হুমকি দেয়, তখন সেই মিছিলকারীরা বলেন যে জয় বাংলা স্লোগান তো মুক্তিযুদ্ধের স্লোগান। কিন্তু পুলিশ তাদেরকে ক্রমাগত হুমকি দিতে থাকে। পরে তাদের মধ্যে বিভিন্ন বাদানুবাদের এক পর্যায়ে তারা সেই মিছিলটি এবং অনুষ্ঠানটি শেষ করেন। তাছাড়া সবচেয়ে কষ্টকর কয়েকটি ঘটনার একটি হলো সাভারের জাতীয় স্মৃতিসৌধে তাহমিনা আক্তার বলে একজন ভদ্রমহিলা, তিনি তার ৩ সন্তানকে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করতে এসেছিলেন। সেখানে জয় বাংলা স্লোগান দেয়ায় সেই ৩ সন্তান সহ তাহমিনা আক্তারকে গ্রেফতার করা হয় এবং তাহমিনা আক্তারকে আজকে আদালতে তোলা হয়েছে। তাহমিনা আক্তার প্রশ্ন করেছিলেন, জয় বাংলা স্লোগানে শ্রদ্ধা জানানো কি অপরাধ? বঙ্গবন্ধু কি বাংলাদেশের জন্য কিছুই করেননি? তার কোনো প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেনি সরকার, প্রয়োজন মনে করেনি পুলিশ। তাছাড়া সুনামগঞ্জে জয় বাংলা স্লোগানে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছিলেন কয়েকজন আইনজীবী। পরে তাদের মধ্যে থেকে ২ জনকে পুলিশ গ্রেফতার করে এবং এই জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে। তবে এই সবকিছুর মধ্যেও জেগে আছেন আমাদের মুক্তিযোদ্ধারা। আমাদের মুক্তিযোদ্ধারা তারা বঙ্গবন্ধুকে ভোলেননি, তারা মুক্তিযুদ্ধকে ভোলেননি। তারই প্রমাণ হিসেবে আমরা দেখতে পেরেছি পটুয়াখালীতে স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে এক জামাত নেতা মাওলানা আব্দুল হক কাউসারি দাবি করেন যে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের নাকি কোনো ভূমিকা ছিল না। এর প্রতিবাদে উপস্থিত মুক্তিযোদ্ধারা দাঁড়িয়ে যান দর্শকের সারিতে। তারা ক্রমাগত বলতে থাকেন, "তুই রাজাকার, তুই রাজাকার" এবং তারা দাবি করেন যাতে এই বক্তাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয় এবং তাদেরকে কোনোভাবে শান্ত করতে না পেরে আয়োজকরা বাধ্য হন সেই জামাত নেতাকে অনুষ্ঠান স্থল থেকে বের করে দেওয়ার জন্য। তো এই হলো এইবারের স্বাধীনতা দিবস। তো প্রিয় দর্শক, স্বাধীনতা দিবসের উদযাপন শুধু নয়, বিএনপি সরকারের কাছে যেহেতু মানুষের দাবি ছিল, আশা ছিল যে তারা মুক্তিযুদ্ধকে নিয়ে তারা তাদের নতুন পরিকল্পনা করবে। সেই নতুন পরিকল্পনার একটা অংশ হিসাবে তারা আমাদেরকে কিছু আশার আলো দেখিয়েছিলেন। তো আলোর নিচেই আছে অন্ধকার। অন্ধকারে যাবার আগে আপনাদের সাথে আলোটা নিয়ে একটু কথা বলি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ৪ই মার্চ একটি নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে, মুক্তিযুদ্ধের অজানা ইতিহাস ও স্থানীয় পর্যায়ে তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং গবেষণায় উৎসাহ বাড়ানোর জন্য বিভিন্ন পেশার ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে গবেষণা করার জন্য ৫ থেকে সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা পর্যন্ত অনুদান দেয়া হবে। নির্দেশিকায় বলা হয়, মুক্তিযুদ্ধের ইতিহাস, সংগ্রাম, মুক্তিযুদ্ধে গণমানুষের অংশগ্রহণ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের তালিকা যাচাই, গণহত্যা, যুদ্ধাপরাধ, বধ্যভূমি ও শহীদদেরকে নিয়ে গবেষণা করা যাবে। অর্থের অঙ্কটা কেমন, কম না বেশি, সেখানে যাবার আগে আমি এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাচ্ছিলাম। আমি ভাবছিলাম যে এটা তো একটা চমৎকার উদ্যোগ নেওয়া হলো। নিশ্চয়ই এই উদ্যোগে আমরা মুক্তিযুদ্ধ নিয়ে বেশ কিছু ভালো কাজ দেখতে পারব।
কিন্তু ওই যে বললাম না প্রদীপের নিচেই আছে অন্ধকার, অন্ধকারটা দেখুন। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আরো জানিয়েছে তারা যেহেতু জুলাই ২০২৪ নিয়েও তারা কাজ করে, তাই তারা জানিয়েছে মুক্তিযুদ্ধের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট, জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা, জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহত ব্যক্তিদের পুনর্বাসন, জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন এবং তাদের স্মৃতি সংরক্ষণ ও বীরত্ব গাথা নিয়ে এই একই প্রকল্পের আওতায় গবেষণা করা যাবে। তার মানে প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই যে গবেষণার অর্থ সেটা আসলে কোথায় তারা প্রেরণ করতে উদগ্রীব। আমার প্রশ্ন হলো, আমরা যদি জুলাই ২০২৪ যে সন্ত্রাস হয়েছে, আন্দোলনের নামে যে সন্ত্রাস হয়েছে, আন্দোলনের নামে যে প্রাণহত্যা হয়েছে, আন্দোলনের নামে যে পুলিশ হত্যা হয়েছে, এই পুরো ডিপ স্টেটের এই পুরো পরিকল্পনা, পুরো সন্ত্রাসকে যদি আমরা বাদও দেই, তারপরেও এই আন্দোলনটা ছিল একটা সরকার পতনের আন্দোলন। এই সরকার পতনের আন্দোলনের সাথে একটা দেশের জন্ম, একটা দেশের জন্ম ইতিহাস, মুক্তিযুদ্ধ কি করে এই দুটো ঘটনাকে একই পাল্লায় মাপা যায়? মাপা যায় এইজন্যই কারণ মোহাম্মদ ইউনূস চেয়েছিলেন ২০২৪ এর জুলাই সন্ত্রাসকে মুক্তিযুদ্ধের সমান্তরালে একই রকমের একটি ঘটনা বলে, ইতিহাসের একই রকমের একটা অধ্যায় বলে চালু করতে। এবং এটাই ছিল তার রিসেট বাটনের একটা অংশ। তারেক জিয়া কি করতে পারতেন? তারেক জিয়া করতে পারতেন যেটা তা হলো মোহাম্মদ ইউনূসের এই অজগরের থাবা থেকে মুক্তিযুদ্ধকে উদ্ধার করে আনা এবং তিনি যদি মনে করে থাকেন যে জুলাই ২০২৪ আসলেই আন্দোলন হয়েছে, আসলেই অভ্যুত্থান হয়েছে, তিনি জুলাই মন্ত্রণালয় বলে আরেকটি মন্ত্রণালয় করে সেখানে তিনি ৫ লক্ষ, ২৫ লক্ষ কেন তিনি দরকার হলে আরো অর্থ প্রেরণ করতে পারতেন। কিন্তু তিনিও হাঁটছেন মোহাম্মদ ইউনূসের পথে এবং সেই হাঁটার জন্যই আজকে মুক্তিযুদ্ধের গবেষণায় জুলাই ২০২৪ বলে একটা হঠকারী আন্দোলন, একটা সন্ত্রাসবাদী ঘটনাকে তারা একই পাল্লায় মাপার দুঃসাহস দেখায়। আর তাছাড়া এই যে জুলাই ২০২৪ নিয়ে তাদেরকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় নিয়েই তাদেরকে গবেষণা করতে হবে। কেন? এই একই অর্থ তাদেরকে ভাগ করতে হবে কেন? জুলাই ২০২৪ এর জন্য অর্থ বরাদ্দ কি আসলে কম করা হয়েছে? হয়নি। আমি আপনাদের কিছু সংখ্যার কথা বলি। ২০২৫ এর অগাস্টে খবরের কাগজে আসে, আগামী অর্থবছরের বাজেটে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের মাসিক সম্মানী ভাতা ও এককালীন সহায়তা অনুদান বাবদ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ৫৯৩ কোটি টাকা বরাদ্দ করছে অর্থ মন্ত্রণালয়। তো যেখানে জুলাইয়ের জন্য ৫৯৩ কোটি টাকার মতো একটা বিশাল সংখ্যা। আমি জানি না ৫৯৩ এর পরে কতটা সংখ্যা যোগ করলে ৫৯৩ কোটি টাকা হয়। এই বিশাল অঙ্কের বরাদ্দ যেখানে আছে, সেখানে কেন জুলাইয়ের গবেষণার জন্য এই মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণার এই অল্প একটু টাকা সেই ৫ লক্ষ থেকে ২৫ লক্ষ টাকারই ভাগ দিতে হবে? তাছাড়া আপনি একটু দেখুন, জুলাইয়ে যারা আম মারা গেছেন বিভিন্ন কারণে মোহাম্মদ ইউনূসী সরকার ঘোষণা করেছিলেন জুলাইয়ে মারা যাওয়াদের অর্থ দেয়া হবে ৩০ লক্ষ টাকা। আপনারা একটু সংখ্যাটা মনে রাখবেন, ৩০ লক্ষ টাকা। আহতদেরকে এককালীন অর্থ প্রদান করা হবে, তাদেরকে মাসিক ভাতা প্রদান করা হবে এবং তাদেরকে দেয়া হবে ঢাকা শহরে থাকার জন্য একটি করে ফ্ল্যাট। একই সাথে আমরা কি দেখতে পেয়েছি? মুক্তিযোদ্ধাদের সাথে কি হয়েছে? আমরা দেখতে পেরেছি ৫ই অগাস্টের পর থেকে আম শতাধিক দুর্বৃত্ত হানা দেয় মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সে। তারা অন্তত ৪০০ টি ছোট বড় ভাস্কর্য ভেঙে ফেলে। আক্রমণ হয় চট্টগ্রামের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে, ভাঙচুর করা হয় খুলনার গণহত্যা জাদুঘর সহ সরকারি বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত ৩ ডজন জাদুঘরে। এছাড়া দেশের ৬৪ টি জেলা ও উপজেলায় নির্মিত মুক্তিযুদ্ধ কমপ্লেক্স সহ অন্তত ১,৫০০ স্থাপনা ভাঙচুর এবং ক্ষতিগ্রস্ত করা হয়।
তাছাড়া এইসব ধ্বংসযজ্ঞ থেকে বাদ যায়নি বিভিন্ন জেলায় বীর শ্রেষ্ঠদের স্মরণে নির্মিত জাদুঘর ও স্মৃতিস্তম্ভ, উত্তরবঙ্গ জাদুঘর, মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ, এমনকি সুপ্রিম কোর্টের তেমিসও। তাছাড়া পুরো বছর মোহাম্মদ ইউনূসের পুরো শাসন আমলের পুরো বছর জুড়ে যতভাবে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের অপমান করা সম্ভব আমরা দেখেছি সেটা করা হয়েছে। আমরা দেখেছি মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরানো হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন মুক্তিযুদ্ধের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন নাম পাল্টে দেওয়া হয়েছে। আমরা দেখেছি মুক্তিযুদ্ধকে একের পর এক অপমান করে গেছে মোহাম্মদ ইউনূস এবং তার যারা কিশোর গ্যাং আছেন সেই এনসিপির বিভিন্ন সদস্যরা। তো এই যে এত বড় ক্ষতি মুক্তিযুদ্ধের করা হয়েছে, মুক্তিযুদ্ধের স্মৃতির ওপর করা হয়েছে, সেই বিষয়ে বিএনপি সরকারের বক্তব্য কি? আপনারা কি কোনো বক্তব্য শুনেছেন? আমি কিন্তু কোনো বক্তব্য শুনিনি। একই সাথে মোহাম্মদ ইউনূসের সময়ে বাতিল করা হয়েছে মুক্তিযোদ্ধারা তারা তাদের নিজেদের অভিজ্ঞতা নিজেদের কণ্ঠে বর্ণনা করবেন সেই বিষয়ে আওয়ামী লীগ সরকারের একটা বিশাল বড় প্রকল্প ছিল এবং যেই প্রকল্পের আওতায় শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের কণ্ঠে যুদ্ধের ঘটনা নয় দেশে বিদেশে মুক্তিযুদ্ধের যেগুলো বিভিন্ন দলিল আছে সেই দলিলকে সংগ্রহ করার একটা বিশাল প্রকল্পে যেই প্রকল্পের নাম ছিল বীরের কণ্ঠে বীরগাথা। মোহাম্মদ ইউনূসের সরকার সেই বীরের কণ্ঠে বীরগাথা প্রকল্প বাতিল করে দিয়েছে। তাছাড়া মুক্তিযোদ্ধাদের জন্য যে বিশেষ কবরস্থান তৈরির পরিকল্পনা ছিল আওয়ামী লীগ সরকারের, মোহাম্মদ ইউনূস সেই পরিকল্পনা বাতিল করে দিয়েছে। এখন বিএনপি সরকার এবং তারেক জিয়া যারা নাকি দাবি করে যে জিয়াউর রহমান তারেক জিয়ার পিতা তিনি নাকি স্বাধীনতার ঘোষক, বঙ্গবন্ধু নয় তিনিই নাকি স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, তিনিই নাকি স্বাধীনতার ডাক দিয়েছিলেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি এই পর্যন্ত দাবি করেছেন যে ইন্দিরা গান্ধী পর্যন্ত নাকি বলেছেন যে জিয়াউর রহমানই হলেন স্বাধীনতার ঘোষক। তো যেই দল তার প্রধানমন্ত্রীর পিতাকে এবং প্রতিষ্ঠাতাকে স্বাধীনতার ঘোষক ঘোষণা করতে এতটাই উদগ্রীব এবং এতটাই উদগ্রীব তারা যে তারা বারবার ভুলে যায় যে জিয়াউর রহমান নিজে জীবিত থাকা অবস্থায় এরকম কথা বলার ধৃষ্টতা তিনি দেখেননি কারণ তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধুর নামে। তো যেই বিএনপি আজকে স্বাধীনতার ঘোষকের দাবি তারা নিজেদের উপরে নেয়, যারা দাবি করে তারাই নাকি একমাত্র স্বাধীনতার সপক্ষের দল। তারা কেন মুক্তিযুদ্ধের আজকে এতগুলো প্রকল্প বাতিল করা হলো? এত মুক্তিযোদ্ধাদের অপমান করা হলো। মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা পর্যন্ত পাল্টে দেওয়া হলো। মুক্তিযুদ্ধ ভাতাকে যাতে সবাই সব ভাতা না পান সেটার জন্য মুক্তিযুদ্ধের তালিকা পর্যন্ত সংশোধন করা হলো। তারা কেন নিজেদেরকে স্বাধীনতার ঘোষক দাবি না করে মুক্তিযুদ্ধের এই ইতিহাসগুলোকে সংরক্ষণের কোনো চেষ্টা করছেন না? করছেন না। কারণ তারা আসলে মুক্তিযুদ্ধের পক্ষের দল নন। তারা যদি মুক্তিযুদ্ধের পক্ষের দল হতেন তাহলে প্রথমেই যেটা করতেন তারা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে জুলাই ২০২৪ নামের সেই অভিশাপ থেকে মুক্ত করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে পুরোপুরি রাখতেন মুক্তিযুদ্ধ বিষয়ক কাজের জন্য। আমরা এও দেখেছি যে যেই জুলাই ২০২৪ এর ওপরে একটা গণভবনকে যেই গণভবন আসলে শুধুমাত্র প্রধানমন্ত্রীর বাসভবন নয়, সেই গণভবন বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িত। সেই গণভবনকে জুলাই জাদুঘর ঘোষণা করা হয়েছে এবং আমরা এও দেখেছি এর পেছনে যে মূল কুশীলব ছিলেন মোস্তফা সারোয়ার ফারুকী তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কারণ তার বিরুদ্ধে অভিযোগ এসেছে বিশাল আর্থিক কেলেঙ্কারির। বিএনপি কি সে বিশাল আর্থিক কেলেঙ্কারির বিষয়ে কিছু করছে? করছে না। আমরা দেখেছি ৩২ নাম্বার ৫ই অগাস্টে পুড়িয়ে দেয়া হলো তার ৬ মাস পরে তারেক জিয়ার নামে স্লোগান দিয়ে সেই ৩২ নাম্বারকে সেই পোড়া বাড়িটিকে আবার গুড়িয়ে দেয়া হলো। তারেক জিয়া এবং এই বিএনপি সরকার কি এই বিষয়ে কিছু বলেছে? এই বিষয়ে কিছু করেছে? তারা কি একবারও বলেছে যে ৩২ নাম্বারের সাথে যেটা হয়েছে সেটা কি অন্যায়? তারেক জিয়া কি ভুলে গেছেন? খালেদা জিয়া তার মা
একটা দীর্ঘ সময় এই ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্নেহধন্য হয়েছিলেন? তিনি কি ভুলে গেছেন এই ৩২ নম্বরেই তার পিতা জিয়াউর রহমান বিভিন্ন কারণে বিভিন্নভাবে বঙ্গবন্ধুর সাথে দেখা করতে গেছেন? তিনি আসলে ভুলে গেছেন। অথবা তিনি ভুলে যাননি, তিনি সিলেক্টিভ মেমোরি কাজে লাগিয়ে যতটা উদ্যম, যতটা উদ্যোগ জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করতে দিচ্ছেন, তার ন্যূনতম উদ্যোগও তিনি দেখাচ্ছেন না বঙ্গবন্ধু ১৯৭১ এবং মুক্তিযুদ্ধের স্মৃতিকে বাংলাদেশে সমুন্নত রাখতে। কারণ বিএনপি আসলে মুক্তিযুদ্ধের পক্ষের দল নয়। তারা এমন একটি দল যারা তাদের যখন প্রয়োজন হয় তখন তারা মুক্তিযুদ্ধকে ব্যবহার করে, তখন তারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলে ঘোষণা দেয়। তারা তখন ৩০ লক্ষ শহীদের কথা বলে, তারা তখন ৪ লক্ষ বীরাঙ্গনার কথা বলে। আবার যখনই ভোটের রাজনীতিতে তাদের প্রয়োজন পড়ে, যখনই তারা মনে করে তাদের পায়ের নিচের মাটি একটু দুর্বল হয়ে আসছে, তখনই তারা আশ্রয় নেয় জামাত শিবির নামের বাংলাদেশের স্বাধীনতা বিরোধী দলটির কাছে। কারণ হলো বিএনপি যে শুধু মুক্তিযুদ্ধ বিরোধী দল তাই নয়, বিএনপির আসলে কোনো রকমের কোনো আদর্শ নেই। তারা কোনো একটা কিছুতে নির্দিষ্টভাবে কোনো একটা কিছুতে খুব বেশিদিন স্থির থাকতে পারে না। বিএনপি এমন একটা দল যে সেই দলের নেতারা কি যেন স্ত্রীর চাদর আগুনে পুড়িয়ে বলেন যে এটা ভারতীয় চাদর, আমরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াবো। আবার সেই দলেরই পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন যে আমরা ভারত থেকে গ্যাস আনার সমস্ত রকমের আয়োজন করছি। এবং তারা একই কাজ করে মুক্তিযুদ্ধের জন্য। তো প্রিয় দর্শক, আমরা মুক্তিযুদ্ধের সম্মান রক্ষায় আমরা সাধারণ মানুষ হিসাবে মুক্তিযুদ্ধের উত্তরাধিকারী হিসেবে কি করতে পারি? সেটাই করতে পারি যেটা আমরা আসলে বুক চিতিয়ে ১৯৭১ এ করেছি। সেটাই করতে পারি সেই মোহাম্মদ ইউনূসের ক্ষমতায় আসার পরে আমরা বারবার শত প্রতিরোধের মুখে দাঁড়িয়ে আমরা বারবার যা করে গেছি। আমরা যত রকম বাধাই আসুক না কেন, আমরা যেন জানতে পারি, আমরা যেন বুঝতে পারি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক আসলে কে? আমরা যেন কোনোভাবে ভুলে না যাই বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ শুধু নয়, বাংলাদেশের স্বাধীনতার দীর্ঘ সংগ্রামের ইতিহাস আছে। আমরা যেন এও ভুলে না যাই শুধুমাত্র আওয়ামী লীগ সরকারই মুক্তিযুদ্ধের একমাত্র রক্ষাকারী দল, শুধুমাত্র আওয়ামী লীগই বাংলাদেশের মুক্তিযুদ্ধের একমাত্র দল। বিভিন্নভাবে বিভিন্ন মানুষ তারা আম কি যেন বলতেন আওয়ামী লীগের নামে যে আওয়ামী লীগ নাকি মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে রেখেছিল। তো মুক্তিযুদ্ধ তো আজকে কুক্ষিগত নয়। বিএনপির সামনে আজকে সুযোগ আছে সেই মুক্তিযুদ্ধকে নিজেদের বলে কুক্ষিগত করার। তারা সেই কুক্ষিগত কেন করছেন না সেটা আমি আসলে কোনোভাবেই বুঝতে পারি না। আমি কোনোভাবেই বুঝতে পারি না কেন তারা মুক্তিযুদ্ধের সমস্ত দায়-দায়িত্ব নিজেদের করে নিয়ে বলছেন না, আমরা মুক্তিযুদ্ধকে আর আওয়ামী লীগের কুক্ষিগত দেখতে চাই না। মুক্তিযুদ্ধকে আজকে আমরা আমাদের করে নিলাম। আমরা মুক্তিযুদ্ধকে বাংলাদেশের সবার করব। তারা সেটা করবেন না। কারণ আবারও বলছি, তারা আসলে মুক্তিযুদ্ধকে ব্যবহার করতে চান। এখন প্রিয় দর্শক, আমরা ফিনিক্স মেমোতে প্রতিবারই মুক্তিযুদ্ধ নিয়ে যতবার কথা বলেছি, ততবারই বলেছি এবং আমি আজকেও বলব বারবার যতবার আপনাদের সামনে আসবো, ততবারই বলবো আমরা আসলে মুক্তিযোদ্ধাদের সন্তান। আমাদের ধমনীতে শহীদের রক্ত বৃথা যেতে পারে না। আমরা যখন বাংলাদেশ নামটি উচ্চারণ করি, তখন আমাদের সাথে শত, শত কণ্ঠে বাংলাদেশ বলে ওঠেন ৩০ লক্ষ শহীদ। আমরা যখন আমার সোনার বাংলা গাই, আমাদের সাথে গান গেয়ে ওঠেন ৪ লক্ষ বীরাঙ্গনা। আমরা যখন আমার বাংলাদেশ বলি, আমরা যখন জয় বাংলা বলি, আমাদের সাথে জয় বাংলা বলে ওঠেন কোটি, কোটি শরণার্থী। আমরা কি তাদের এই ত্যাগ কি বৃথা যেতে দেব? দিব না। আমরা যতদিন বেঁচে থাকবো, যতদিন আমাদের নিঃশ্বাস চালু থাকবে, ততদিন আমরা বঙ্গবন্ধুর কথা বলবো, ততদিন আমরা মুক্তিযুদ্ধের কথা বলবো,
ততদিন আমরা মুক্তিযোদ্ধাদের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করব এবং ততদিন পর্যন্ত মোহাম্মদ ইউনূসের রিসেট বাটন এবং ততদিন পর্যন্ত তারেক জিয়া এবং বিএনপির সেই রিসেট বাটনের পুনরাবৃত্তিকে আমরা কোনোভাবেই মেনে নিব না। কারণ আমরা মুক্তিযোদ্ধাদের সন্তান, কারণ আমরা বঙ্গবন্ধুর সন্তান। এইটুকুই আপনাদের সাথে বলার ছিল। ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার। বিদায়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।